আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ইনশাআল্লাহ সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আজকে আপনাদের মাঝে যে ঘটনাটা শেয়ার করব সেটা আমার ইমেইল থেকে পাওয়া। আমার সকালে ইমেইল চেক করে দেখি আজকে নতুন একটা ইমেইল আসছে। ইমেইলে যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ছি। যে এই ঘটনাটা পাঠিয়েছেন তার পরিচয় গোপন রাখতে বলেছেন, তাই আপনাদের মাঝে তার পরিচয় তুলে ধরতে পারলাম না। সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। রাত প্রায় ১টা, আমি ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ একটা অদ্ভুত রকমের নাম্বার থেকে কল আসলো। নাম্বারটা ছিল ০৭৫১৮। ভাবলাম হয়তো সিম কোম্পানি থেকে কল এসেছে, ফ্রিতে কোনো গান শোনায় কিনা। কলটা ধরতেই বেশ অবাক হয়ে যায়। ওই পাশ থেকে একটা মেয়ের কাঁদো কাঁদো কণ্ঠ। মেয়েটা আমাকে বলল, হ্যালো, আপনি কি শেখ মোহাম্মদ মনির? হ্যাঁ, বলুন। আপনি কে? আপনি আমায় চিনবেন না। আমার একটা সাহায্য চাই আপনার কাছ থেকে। এত রাতে কী সাহায্য? সাহায্যটা কাল সকালে করলেও চলবে। আচ্ছা, আগে তো বলুন কী সাহায্য। বলছি, হয়তো আপনি আমার কথা বিশ্বাস করবেন না, ভাববেন আমি মজা করছি। আমার নাম জান্নাতুন অরিন। আমি সুলতাননগরে থাকি। রোজ সকালে পাশের এলাকায় একটা টিউশনি পড়াতে চাই। রোজকার মতো আজকে সকালেও টিউশনি শেষ করে বাড়িতে ফিরছিলাম। রাস্তার বেশ ফাঁকা ছিল। হঠাৎ কিছু অপরিচিত ছেলেদের দেখলাম রাস্তায় মাতলামো করছিল। আমি তাদের চোখে ভয় পেয়ে যাই। আমি ভয়ে ভয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ তাদের মধ্যে থেকে একটা ছেলে আমার সামনে এসে দাঁড়ায়। আমি কিছু বলার আগেই ছেলেটা আমার মুখ চেপে ধরে। বাকি ছেলেগুলো আমাকে জোর করে ধরে একটা গাড়িতে তোলে। তারা আমার মুখ আর ওড়না দিয়ে বেঁধে দেয়। আমি চাইলেও চিৎকার করতে পারছিলাম না। আমি নিজেও জানতাম না তারা আমাকে কোথায় আর কেন নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর তারা আমাকে গাড়ি থেকে নামিয়ে জোর করে একটা পুরাতন জমিদার বাড়িতে নিয়ে যায়। জমিদার বাড়িটা আমি আগে থেকেই চিনতাম, তবে এর আগে কখনো এখানে আসা হয়নি। ওরা ৫ জন ছিল। এতক্ষণে আমি বুঝতে পেরেছিলাম যে তারা আমাকে কেন ধরে এনেছে। তারা আমাকে একটা ঘরের ভেতর নিয়ে যায় এবং নরপশুর মতো আমার উপর ঝাঁপিয়ে পড়ে এবং জোর করে একের পর একে রেপ করতে থাকে। এক পর্যায়ে আমি যখন একজনকে ধাক্কা দিয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করি, তখন তাদের মধ্যে একজন ছুরি এনে আমার গলায় চালিয়ে দেয়। আমি সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে যাই এবং কিছুক্ষণ পরে মারা যায়। এরপর তারা আমার লাশটাকে জমিদার বাড়ির পাশে একটা ঝোপে ফেলে চলে যায়। কি বললেন? আপনি মারা গেছেন? আর আপনার লাশ ঝোপে ফেলে গেছে তারা? এত রাতে আপনি কল দিয়ে আমার সাথে কি মজা করছেন নাকি? আপনি যদি মারা গিয়েই থাকেন তাহলে আমার সাথে কে কথা বলছে? আর কিভাবে এটা সম্ভব? সেটা আমি আপনাকে পরে বলবো। প্লিজ আপনি আমাকে সাহায্য করুন। আমার লাশটা ঝোপে পড়ে রয়েছে। আমার অনেক কষ্ট হচ্ছে। আমার বাবা আমাকে অনেক খুঁজছে, যে সে থানা জিডি করেছে। তারা পুরো এলাকায় আমার খুঁজে পাগল হয়ে যাচ্ছে। আপনি প্লিজ একবার আমার বাবার কাছে গিয়ে বলুন যে আমার লাশটা জমিদার বাড়ির ঝোপে পড়ে রয়েছে। তারা যাতে দ্রুত আমার লাশটাকে সেখান থেকে নিয়ে যায়। আমার খুব কষ্ট হচ্ছে। আপনি আসলে একটা সাইকো। এত রাত্রে আমার সাথে মজা নিচ্ছেন। ফোন রাখুন। এই বলে রেগে কলটা কেটে দিলাম। ভাবলাম এত রাতে এই ধরনের মজা কোনো মানেই হয় না। মেয়েটি কি উল্টোপাল্টা কথা বলছিল? মেয়েটা মারা গেলে আবার আমার সাথে কথা বলছে কিভাবে? এটা কিভাবে সম্ভব? কিন্তু মেয়েটা কে ছিল? আমার এটাই প্রশ্ন। আর আমার নামাই বা জানলো কিভাবে? তা আমি কিছুতেই বুঝতে পারছিলাম না। কিন্তু এত সিরিয়াস একটা বিষয় নিয়ে কোনো মেয়ে কেন আমার সাথে মজা করবে, এটাও বুঝলাম না। এরপর ভেবেই নিলাম হয়তো পরিচিত কোনো বন্ধু মজা করছে, তাই এটা নিয়ে আর কোনো কিছু ভেবে কোনো লাভ হবে না। তাই আমি ঘুমিয়ে পড়লাম। পরের দিনটা পুরোটা স্বাভাবিকভাবে কাটিয়ে দিলাম। দিনে একবারও কলটার কথা মনেও পড়েনি। আবার রাতে ঘুমাতে ঘুমাতে প্রায় ১টা বেজে গেল। হঠাৎ আমার সেই ০৭৫১৮ নাম্বার থেকে কল আসলো। প্রথমবার ধরলাম না, পরে আবার আরেকটা কল আসলো এক নাম্বার থেকে। এবার অনেকটা রেগে কলটা ধরলাম আর বললাম, কি সমস্যা আপনার? আজকে আমার আবার কল দিয়েছেন কেন? হ্যাঁ, আপনাকে না বললাম আমাকে একটু সাহায্য করতে? আপনি আজকে দিনে আমার বাবার কাছে কেন যাননি? আর আমার কথা কেন বলেননি? জানেন আজ আমি মারা গেছি। ২ দিন হয়ে গেল। ২ দিন ঝোপটাতে কত কষ্ট পড়ে রয়েছি। আমার বাবা আমায় খুঁজতে খুঁজতে অনেক অসহ্য হয়ে পড়েছেন। প্লিজ একবার অন্তত আমার বাবার কাছে গিয়ে সব কথা তাকে খুলে বলুন প্লিজ। আপনি এত মানুষ থাকে আমার সাথে কেন এত মজা নিচ্ছেন? প্লিজ এসব বন্ধ করুন। দেখুন, আমি মজা করছি না। অন্তত আমার বাড়িতে একবার গিয়ে দেখুন, সব বুঝতে পারবেন।
আমার বাড়ি আপনার বাড়ি থেকে খুব একটা দূরে না, সুলতাননগর বাজারের নিকটে 107 নম্বর বাড়িটাই আমার। প্লিজ একটু সাহায্য করুন না, প্লিজ। এরপর আমি কলটা কেটে দিলাম। মেয়েটার কথাগুলো বিশ্বাস করার মতো না, কিন্তু মেয়েটা এমনভাবে আমার সাথে কথা বলছিল যে আমার মনে হলো মেয়েটা মিথ্যা কথা বলছে না, আর মেয়েটা আমার নামও জানে, অর্থাৎ আমাকে চেনে। আমি বুঝতে পারছিলাম না যে আমার কি করা উচিত। মেয়েটা এমন সব কথা কেন বলছিল যে এটা কারোর সাথে শেয়ার করলে সেও আমায় পাগল ভাববে। তবে আমি এতটা বুঝতে পারছিলাম যে একটা মেয়ে এইসব ব্যাপারে নিয়ে অন্তত আমার সাথে মজা করবে না। সবার প্রথমে তাহলে কাল আমাকে সুলতাননগরের 107 নম্বর বাড়িটাতেই যেতে হবে, তারপর সব কিছু বুঝতে পারবো। আর যদি কেউ মজা করে থাকে তাহলেও হয়তো তার বাড়িটা ওইখানেই রয়েছে। সুলতাননগর আমাদের এলাকা থেকে খুব একটা বেশি দূরে নয়, তাই পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে সুলতাননগরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। সুলতাননগরে পৌঁছানোর পর সেখানকার মানুষদের কাছে ঠিকানা জেনে ঠিক 107 নম্বর বাড়িটার সামনে গেলাম। বাড়িটাতে পৌঁছে গেলাম, দেখলাম বাড়িটাতেও বেশ ভিড়। এরপর একজন লোকের কাছে ভিড়ের কারণ জানতে চাইলাম। লোকটা আমাকে যা বলল আমি পুরো অবাক হয়ে গেলাম। লোকটা বলল, গত 2 দিন ধরে এই বাড়িটার মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মেয়েটা 2 দিন আগেই পাশের এলাকায় টিউশনি করাতে গিয়েছিল, এরপর থেকে আর সে বাড়ি ফেরেনি। পুলিশ সহ এলাকাবাসী 2 দিন ধরে পুরো কয়েকটা এলাকা খুঁজেও মেয়েটাকে পায়নি। সেই টেনশনে মেয়েটার বাবা অনেক অসুস্থ হয়ে পড়েছে। মেয়েটা আমাকে ফোনে যা যা বলেছিল তা যে এইভাবে সত্যি হবে তা আমি কখনো ভাবতে পারিনি। এরপর আমি লোকটার কাছে মেয়েটার নাম জানতে চাই। লোকটা বলল, জান্নাতুন অরিন ওর নাম। এরপর আর আমার কিছুই বলার ছিল না। আমি অবাক হয়ে বাড়িটার সামনে দাঁড়িয়েছিলাম। তার মানে মেয়েটা কল করে যা বলেছিল তা সবই সত্যি। কিন্তু একজন মেয়ে মারা যাওয়ার পর কীভাবে ফোনে কথা বলতে পারে তা আমার মাথায় আসছিল না। মেয়েটার বাকি কথাগুলো যদি সত্যি হয় তাহলে মেয়েটার লাশ এখন জমিদার বাড়ির ঝোপে পড়ে রয়েছে। আর এই কথাটা শুধু আমি জানি। আমি ভাবছিলাম মেয়েটার বাবাকে বা পুলিশকে কিভাবে বলবো যে মেয়েটার লাশ জমিদার বাড়ির ঝোপে পড়ে রয়েছে। কারণ আমি তাদের যদি বলি যে মেয়েটার লাশ ওই ঝোপে পড়েছে তাহলে তারা আমার কাছ থেকে জানতে চাইবেন যে এটা আমি কি করে জানলাম। আর আমি যদি যে বলি মেয়েটা মারা যাওয়ার পর আমাকে কল দিয়েছিল, এই কথাগুলো বলেছে, তাহলে তারা আমার কথা বিশ্বাস তো করবেই না, উল্টো আমাকে আরও সন্দেহ করবে। তাই ভাবলাম তাদের কিছু বলার আগে প্রথমে সেই জমিদার বাড়ির ঝোপে গিয়ে দেখি কোনো লাশ পাই কি না। তবে আমার কেন জানি মনে হচ্ছিল যে আমি ঝোপে লাশটা পাবো না। এরপর আমি একজন লোকের কাছ থেকে জমিদার বাড়ির ঠিকানা জেনে জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বেশ কিছুক্ষণ পর সেই পুরনো জমিদার বাড়িতে পৌঁছালাম। দেখলাম আসলেই বাড়িটা বেশ নির্জন একটা জায়গা। এখানে মানুষ খুব একটা আসা যাওয়া করে না। মেয়েটার কথা মতো আমি বাড়িটার আশেপাশের ঝোপে ঝাড়ে খুঁজে বেড়াচ্ছিলাম। প্রথমে কোনো ঝোপ না দেখলেও কিছুক্ষণ পর সেই কিছুটা দূরে একটা ঝোপ দেখতে পেলাম। ঝোপটা দেখেই ভয়ে ভয়ে ধীরে ধীরে ঝোপটার দিকে এগুতে লাগলাম আমি। এরপর ঝোপটাতে তাকিয়ে যা দেখলাম তা আমি পুরোপুরি ভয়ে চিৎকার করে দিয়ে উঠলাম। মেয়েটা যা বলেছিল তা সবই সত্যি। ঝোপে একটা মেয়ের অর্ধনগ্ন অবস্থায় লাশ পড়েছিল। লাশটা থেকে বেশ দুর্গন্ধও বের হচ্ছিল। আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, তাই ভয়ে চিৎকার করতে করতে দৌড়ে জমিদার বাড়ি থেকে বেরিয়ে আসলাম। এরপর আশেপাশের লোকদের চিৎকার করে ডাকলাম, আর তারা আসলে তাদেরকে বলি যে ওই ঝোপটাতে একটা মেয়ের লাশ পড়ে রয়েছে। তারা অবাক হয়ে দৌড়ে যায় ঝোপটার কাছে এবং লাশটা দেখে বেশ ভয় পেয়ে যায়। আমি বুঝতে পারছিলাম আমার সাথে কি হচ্ছে। মেয়েটা যা বলেছিল ঠিক তাই কি হলো আর কি। তার মানে মেয়েটা মিথ্যা বলেনি, সে আসলেই মারা যাওয়ার পর আমাকে কল দিয়েছিল। আমি ভয়ে চুপচাপ মাটিতে বসে পড়লাম। একটু পর এলাকার লোকেরা পুলিশকে কল করলো এবং পুলিশ আসলো। পুলিশ এসে লাশটাকে দেখে চিনতে পারলো যে এই মেয়েটা 2 দিন আগে সুলতাননগর থেকে নিখোঁজ হয়েছিল। এরপর তারা মেয়েটার বাবাকে কল করে সেখানে আসতে বলে। পুলিশ সবার কাছ থেকে জানতে পারে যে সবার আগে লাশটা আমি দেখেছিলাম, তাই তারা আমাকে প্রশ্ন করেছে আমি কিভাবে এখানে আসলাম আর লাশটাকে দেখলাম কিভাবে। আমি আসল কারণটা তাদের বলতে পারছিলাম না, কারণ তারা আমার কথা বিশ্বাস করবে না। তাই তাদের বললাম যে আমি এখানে এমনি হাঁটাহাঁটি করতে চলে এসেছিলাম আর লাশটাকে দেখতে পাই। তারা আমার কথা বিশ্বাস করে নেয়। এরপর একজন মহিলা কনস্টেবল এসে পুলিশ অফিসারকে বলে, স্যার, লাশটাকে দেখে মনে হচ্ছে গণধর্ষণ করা হয়েছিল এবং পরে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করা হয়। আনুমানিক মেয়েটা 2 দিন আগে মারা গিয়েছে। এর মানে এখন আমি নিশ্চিত যে মোবাইলে কল করে কেউ আমার সাথে মজা করেনি। মেয়েটা যা যা বলেছিল তা পুরোটাই সত্যি।
এরপর আমি পুলিশ অফিসারের কাছে অনুমতি নিয়ে বাড়িতে চলে আসি। বাড়িতে ফিরতে ফিরতে প্রায় অনেক রাত হয়ে যায়। আমি নিজেই ঘরেই চুপচাপ বসেছিলাম আর ভাবছিলাম যে একটা মৃত মেয়ে কিভাবে কল দিয়ে তার মৃত্যুর কথা বলতে পারে। আর পৃথিবীতে এত মানুষ থাকতে মেয়েটা আমাকেই বা কেন কল দিল? মেয়েটা তো তার বাবাকেও সরাসরি কল দিয়ে সব বলতে পারতো। এগুলো ভাবতে ভাবতে আমার মোবাইলের স্ক্রিনে সেই অদ্ভুত নাম্বারটা ভেসে উঠল, 07518। ভয় পেয়ে গেলাম, মেয়েটা আজ আবার আমাকে কেন কল দিয়েছে। টেনশন আর ভয়ের মাঝে হঠাৎ ফোনের স্ক্রিনে ভেসে উঠলো আবার সেই 07518 কলটি। আমার কিছুতেই মাথায় আসছিল না যে মেয়েটা আমার কাছে কি চায়। একটা অশরীর মৃত মেয়ে আমাকে কল দিয়েছে, এটা ভেবেই শরীরটা ভয়ে শিউরে উঠলো। যদিও আগেও আমাকে এই মেয়েটা কল দিয়েছিল, কিন্তু তখন তো বিশ্বাস হয়নি যে এই মেয়েটা মৃত। তাই ভয়ে কলটা কেটে দিলাম এবং মোবাইলটা বন্ধ করে রাখলাম, যাতে মেয়েটা আর কোনো কল না দিতে পারে। হঠাৎ তারপর আবার আমার বন্ধ মোবাইলের কল ভেসে উঠলো, ঠিক একই নাম্বার থেকে। এরপর ভয়ে ভয়ে কলটা ধরেই ফেললাম। কলটা ধরেই ভয় পেয়ে আমি বললাম, আপনি যে সাহায্য চেয়েছিলেন আমি করেছি, তারা আপনার লাশটা পেয়েছে। আবার কেন কল দিয়েছেন আপনি? হ্যাঁ, এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ, কিন্তু আপনার কাজ এখনো শেষ হয়নি। আমার আরেকটা সাহায্য চাই। দেখুন, প্লিজ আমাকে আর কিছু করতে বলবেন না। আমি নিজেই বুঝতে পারছি না যে আমার সাথে এসব কি হচ্ছে। আপনি আমাকে পাগল বানিয়ে ফেলেছেন। আপনি আর আমাকে কল দিবেন না। আপনি ছাড়া আর কেউ আমাকে সাহায্য করতে পারবে না। প্লিজ না করবেন না। আচ্ছা, আপনি তো সরাসরি আপনার বাবার কাছ থেকে সাহায্য নিতে পারেন। আর যদি আমি আপনাকে চিনি না, আপনি আমাকে কি করে চিনেন? বিশ্বাস করুন, এর আগে আপনাকে কখনোই দেখিনি। আপনি কেন শুধু আমাকেই কল দিচ্ছেন? এর উত্তর আপনাকে সময় হলেই দিয়ে দেবো আমি। সময় হলে মানে কি? যেদিন আপনার সাথে আমি দেখা করব সেদিন আপনাকে সব বলবো। দেখা করবেন মানে? আপনি তো মারা গেছেন, তাহলে আমার সাথে দেখা করবেন কিভাবে? যেভাবে আমি মারা যাওয়ার পরেও আপনার সাথে কথা বলি সেভাবেই দেখা করব। কি বললেন? না, আপনার সাথে দেখা করার কোনো ইচ্ছেই আমার নেই। আর দেখা করলে তো আমি ভয়ে মরেই যাব। কিন্তু আপনি যদি আমাকে সাহায্য না করেন তাহলে তো আমাকে আপনার সামনে আসতে হবে। আচ্ছা, শেষবারের মতো সাহায্য করছি, বলুন কিভাবে সাহায্য করতে পারি আপনাকে। এরপর আর আমাকে কল দিবেন না, শেষবার না। এরপরেও আপনি আমাকে সাহায্য করবেন, না হলে আমি আপনার সামনে আসতে বাধ্য হব। এবং আমি যদি আপনার সামনে আসি তাহলে আপনি সহ আপনার পুরো পরিবারকে এক রাতে শেষ করে দিব। দেখুন, এভাবে কথা বলবেন না। আচ্ছা বলুন, আমি কি করতে পারি আপনার জন্য? আপনি এখন সুলতাননগরে আমার বাড়িতে যাবেন। সেখানে আমার বাবা একা রয়েছে। আমার লাশ পাওয়ার পর থেকে বাবা একটানা কান্না করে যাচ্ছে। আর বাবা অনেকক্ষণ কান্না করার কারণে তার শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। এখন তাকে দ্রুত হাসপাতালে না নিয়ে গেলে সে মারা যাবে। আপনি দ্রুত সেখানে যান এবং আমার বাবাকে হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করুন। কিন্তু এত রাতে আমি আপনার বাড়িতে কিভাবে যাব? প্লিজ এমন কাজ করতে বলবেন না, প্লিজ। আমার বাবা কিছু হলে আপনার পরিবারকেও আমি শেষ করে দেবো। আপনি যেভাবেই পারেন এখন আমার বাড়িতে যান। এরপর মেয়েটা কলটা কেটে দেয়। আমি বেশ ভয় পেয়ে যাই আর চিন্তায় পড়ে যাই। এত রাতে এখন আমি বাড়ি থেকে বের হব কিভাবে এটা ভেবে আর চিন্তা হতে থাকে, যদি সুলতাননগরে না যাই তাহলে মেয়েটা নিশ্চয়ই আমার পরিবারের ক্ষতি করবে। আর কোনো উপায় না দেখে আমি বাবা মাকে মিথ্যা কথা বলেই বাড়ি থেকে বেরিয়ে আসলাম। তাদের বলেছিলাম যে আমার এক বন্ধু অ্যাক্সিডেন্ট করছে, তাই যেতে হবে। রাতে বহু কষ্টে গাড়ি পেলাম। তারপর সুলতাননগরের সেই বাড়িটাতে পৌঁছলাম। পৌঁছে সত্যি দেখলাম মেয়েটার বাবা অসুস্থ হয়ে মাটিতে পড়েছিল। আমি দ্রুত তার চোখে মুখে পানি দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করি, কিন্তু তার জ্ঞান ফিরে না। আমি ভয় পেয়ে গেলাম, লোকটা কি মারা গেল নাকি। এরপর পেলসা চেক করে দেখলাম এখনও সে বেঁচে আছে। আমি এরপর প্রতিবেশীদের ডাক দিই এবং তারা এসে লোকটাকে হাসপাতালে নিয়ে যায় আর আমি বাড়িতে ফিরে আসি। পরদিন লোকটা সুস্থ আছে কিনা তা দেখতে হাসপাতালে যাই। গিয়ে দেখি লোকটা অনেকটা সুস্থ রয়েছে। আমাকে দেখে একজন লোক আমাকে নিয়ে ভেতরে ঢুকলেন এবং মেয়েটার বাবা বললেন যে আমি প্রতিবেশীদের ওনার অসুস্থতার খবর দিয়েছিলাম। এরপর সেই লোকটা চলে গেল। মেয়েটার বাবা আমাকে বলল, ধন্যবাদ বাবা, তোমার জন্য আজ আমি বেঁচে গেলাম। কিন্তু তুমি কোথায় থাকো বাবা? আর আমি যে অসুস্থ হয়ে পড়েছিলাম সেটা বা জানলেই বা কি করে?
আমি তাকে কি বলবো বুঝতে পারছিলাম না। এরপর সাহস করে বলেই ফেললাম, আপনার মেয়ে আমাকে কল দিয়ে জানিয়েছে যে আপনি অসুস্থ। লোকটা অবাক হয়ে যায়, আমার দিকে তাকিয়ে প্রশ্ন করলো, আমার মেয়ে মানে? তুমি মজা করছো? সে তো 3 দিন আগেই মারা গেছে। এরপর আমি মেয়েটার বাবাকে সব কথা খুলে বললাম যে আমি তার মেয়ের লাশের খবর প্রথমে দিয়েছিলাম। এরপর আগে মেয়েটা মারা যাওয়ার পরেই আমাকে কল দিয়ে সব কথা বলেছিল। মেয়েটাকে কারা যেন কীভাবে হত্যা করে তা মেয়েটা আমাকে কল দিয়ে বলেছিল। এরপর গত রাতে মেয়েটাই কল দিয়ে আমাকে বলেছিল যে লোকটা অসুস্থ। এসব কথা আমি মেয়েটার বাবাকে বললাম। মেয়েটার বাবা আমার কথাগুলো তো বিশ্বাস করলো না, উল্টো রেগে বলল, আমার মেয়ে মারা গেছে আর তুমি মজা করছো নাকি? হ্যাঁ, আমার মেয়ে মারা যাওয়ার পরেও তোমার সাথে কথা বলছে? বেরিয়ে যাও এখান থেকে, এখনই বেরিয়ে যাও। মেয়ে হারানোর কষ্ট তুমি কি বুঝবে? মজা নিতে এসেছো আমার সাথে, তাই না? আমি জানতাম না যে লোকটা আমার কথা বিশ্বাস করবে না, কিন্তু আমার তো আর কিছুই করার ছিল না। যা সত্য তাই তো বলেছি মাত্র। হঠাৎ একটা কথা মাথায় আসলো। আমার মোবাইলে তা অটো কল রেকর্ডেড আছে। তার মানে হয়তো মেয়েটার সাথে সব কথাগুলো সব সেভ হয়ে রয়েছে। এই কথাটা এর আগেও আমার মাথায় কেন আসেনি? মেয়েটার বাবাকে কথাগুলো রেকর্ডে শুনিয়ে দিলেই তো সব বিশ্বাস করবে। এরপর মোবাইলে সেভ করা কল রেকর্ডে ঢুকে খুঁজতে লাগলাম সেই কল রেকর্ড। তবে যা দেখলাম আমি পুরোই অবাক হয়ে গেলাম। গত কয়েক দিনের সব কল রেকর্ডই রয়েছে, শুধু রাতে আসা সেই মেয়েটার নাম্বারের কোনো কল রেকর্ড পাওয়া যায়নি। আমি অবাক হয়ে আমার কল লিস্টে ঢুকি নাম্বারটা চেক করার জন্য, তবে পুরো কল লিস্টে খুঁজেও 07518 নাম্বারটা খুঁজে পাই না। তার মানে মোবাইলের মতে গত কয়েকদিন ধরে রাত 12টার পর আমার কোনো নাম্বার সাথেই কথা হয়নি, কিন্তু মেয়েটা রোজ রাতে আমাকে কল দিত 07518 নাম্বার থেকে। আমার মাথা পুরো উলটপালট হয়ে গেল। আমি মেয়েটার বাবাকে আর কিছু না বলেই সেখান থেকে বেরিয়ে চলে আসি। এরপর রাস্তায় দাঁড়িয়ে ভাবতে থাকি, মেয়েটা কেন শুধু রাতেই আমাকে কল দেয় আর কেন শুধু আমার কাছে সাহায্য চায়? মেয়েটা যা যা বলে তাই হয়। তার মানে মেয়েটার আত্মা নিশ্চয়ই আশেপাশে রয়েছে, কিন্তু মেয়েটার আত্মা এখনো মুক্তি পায়নি কেন? তার উত্তর আমার কাছে নেই। দিন শেষে রাতে আমি ঘরে শুয়েছিলাম। আজ বাড়িতে আমি একা। বাবা আর মামা বাড়িতে বেড়াতে গিয়েছে। মোবাইলটা হাতে নিয়ে ভাবছিলাম আজকে রাতেও কি মেয়েটা আমাকে কল দিবে, কিন্তু কেন কল দিবে? মেয়েটা তো আর কোনো সাহায্য করার প্রয়োজন নেই। মেয়েটা আমাকে যা বলেছিল আমি তাই করেছি। এরপর হঠাৎ আমার সেই 07518 নাম্বার থেকে কল। আমি কিছুটা ভয় পেয়ে গেলাম, কেন আবার কল দিল মেয়েটা? এরপর মেয়েটা কলটা ধরতেই ওপাশ থেকে মেয়েটা কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আমার আমার বাবা আমার বাবা মারা গেছে। আমি আপনার বাড়ির বাহিরে দাঁড়িয়ে আছি, আপনি দয়া করে একটু বাইরে আসবেন। এই বলেই কলটা কেটে দিল। আমি ভয়ে ভয়ে আঁতকে উঠলাম। মেয়েটা আবার আমার সাথে দেখা করতে কেন আসলো? আর মেয়েটার বাবা ইবা কেনই মারা গেল? তাকে তো সকালেও সুস্থ দেখেছিলাম। এরপর হঠাৎ কলিং বেল বেজে উঠলো। আমি আরো বেশি ভয় পেয়ে যাই। আসলে কি মেয়েটা বাইরে আসে নাকি? এরপর আমি ভয়ে ভয়ে দরজার দিকে এগিয়ে যেতে থাকি। এই ভেবে ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল যে এত রাতে একটা মৃত মেয়ের আত্মা আমার সাথে দেখা করতে এসেছে, তাও আবার আমি এখন বাড়িতে একা। তাই আত্মাটা আমার সাথে যে কোনো কিছু করতে পারে। এরপর কিছুটা ভয় পেয়ে কাটিয়ে দরজাটা খুলেই ফেললাম। দরজাটা খুলে ঘর থেকে বাইরে এসে চারদিকে খুঁজতে লাগলাম। কি কলিং বেল বাজালো? অরিন আত্মা কি এখানে এসেছে? তবে আশেপাশে আমি কাউকে দেখতে পেলাম না। কিছুটা অবাক হয়ে আমি বলতে লাগলাম, এখানে কি কেউ আছে? কে কলিং বেল বাজালো? অরিন, আপনি কি এখানে আছেন? এবার বাতাসে ভাষা ভাষা একটা কণ্ঠের উত্তর আসলো, হ্যাঁ মনির, আমি এখানে আছি, তবে আমি মৃত আত্মা, তাই আপনি আমায় দেখতে পাবেন না। তাতে বুঝলাম, কিন্তু আপনি এত রাতে আমার বাড়িতে আসলেন কেন? ফোনেই তো কথা বলতে পারতেন। আর আপনার বাবাই বা মারা গেল কিভাবে? আমার হঠাৎ মৃত্যু বাবা কিছুতেই সহ্য করতে পারেনি। আপনি তাকে হাসপাতাল দেখে আসার পরেই বাবা কিছুটা সুস্থতা বোধ করে আমি বাড়িতে চলে আসে। এরপরে তিনি আমার কথা ভেবে কাঁদতে থাকে এবং এক পর্যায়ে হার্ট অ্যাটাক করে মারা যায়। কি বলছেন? এর জন্য আপনি এখানে এসেছেন? আমাকে কি আপনার বাবার দাফনে সাহায্য করতে হবে?
মানে প্রতিবেশীদের এই কথাটা জানাতে হবে যে আপনার বাবা মারা গিয়েছে? না, আমার আত্মীয় স্বজনেরা এর মধ্যেই চলে এসেছে। আমার অন্য আরেকটা সাহায্য চাই, অন্য সাহায্য। আচ্ছা, এটাকে আপনি আমার ঘরে আসুন। এখন তো রাত প্রায় 2টা বাজে। কেউ যদি দেখে এত রাতে আমি বাইরে দাঁড়িয়ে একা একা কথা বলছি, তাহলে সবাই আমাকে পাগল ভাববে। আপনার ঘরে আমি যেতে পারবো না। আপনার ঘরের পবিত্র কোরআন শরীফ রয়েছে, আর আমি এই এক অভিশপ্ত আত্মা। তাই চাইলেও আমি আপনার ঘরে প্রবেশ করতে পারবো না। আপনাকে আগে সেটা সরাতে হবে। দুঃখিত, এটা আমি কিছুতে সরাতে পারবো না। চলুন, এর চেয়ে ভালো আমরা ছাদে চলে যাই। এরপর আমি সিঁড়ি দিয়ে ছাদে উঠছিলাম, আর মনে মনে ভাবছিলাম একটা মৃত মেয়ের আত্মার সাথে আমি এখন ছাদে দাঁড়িয়ে থাকবো। এর চেয়ে নিচেই ভালো ছিল। এটা মৃত মেয়ের আত্মা আমার সাথে এত রাতে ছাদ যাচ্ছে, এটা ভেবে প্রচণ্ড ভয় আমার পুরো শরীর শিউরে উঠল। এরপর আমরা দুজনেই ছাদে উঠলাম। আমি ভয়ে ভয়ে তাকে প্রশ্ন করলাম, অরিন, আপনি এসেছেন? কি যেন সাহায্যের কথা বলেছিলেন? হ্যাঁ, একমাত্র আপনি আমার সাহায্য করতে পারেন। আমাকে এই সব কিছুর প্রতিশোধ নিতে পারেন। আপনি আমায় সাহায্য করুন। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? যারা আমাকে হত্যা করছে আমি তাদের খুঁজে বের করে তাদের রক্ত স্নান করতে চাই। মানে কি? তাদের শাস্তি একদিন ঠিকই হবে। আপনি মারা গেছেন, এখন আপনার এবার দুনিয়ার মা কাটিয়ে ওপারে চলে যাওয়া উচিত। হ্যাঁ, আমি অবশ্যই যাব, তবে এটা আগে ওই নরপশুদের হত্যা করে যাব। আপনি বলুন, আমার কি অপরাধ ছিল? তারা আমাকে কেন হত্যা করেছে? শুধু শারীরিক চাহিদা পূরণের জন্য। আমার জন্মের পর থেকে আমার মা মারা যায়, তাই সবাই আমাকে অভয় বলতো। কিন্তু আমার বাবা নিজের থেকেও আমাকে বেশি ভালোবাসতো। তার স্বপ্ন ছিল আমাকে ডাক্তার বানাবে। তাই শত অভাবের মাঝেও বাবা আমার লেখাপড়া কখনো বন্ধ হতে দেয়নি। আমি এইবার এসএসসি পরীক্ষা দিতাম, একটা সরকারি মেডিকেলে ভর্তি হব প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু হঠাৎ আমার জীবনটা পুরো বদলে দিল। সেই নরপশুগুলো কি দোষ ছিল আমার? আর কি দোষ ছিল আমার বাবার? আমার তো সুখেই ছিলাম, কিন্তু কেন আমার সাথে তারা এমন করলো? আমাকে তারাতে কেন খুন করলো? কেন আমাকে এটার প্রতিশোধ নিতে হবে? দেখুন, আপনি যা খুশি করুন, কিন্তু আমাকে এর মধ্যে টানছেন কেন? আর আপনি আমাকে কি করে চিনেন সেটা আগে বলুন। সেটা বলার সময় এখন হয়নি। আপাতত আপনি আমাকে সাহায্য করুন। আমি আপনাকে আর কোনো সাহায্য করতে পারবো না। আপনি চলে যান এখান থেকে। আমি যদি এখান থেকে চলে যাই তাহলে বুঝে নিন আপনার পরিবারের সাথে এমন কিছু খারাপ কিছু ঘটবে সেটা আপনি কল্পনা করতে পারবেন না। আপনি সব কিছুর মাঝে কেন শুধু আমার পরিবারকে টেনে আনো? কেন? আপনাকে তো বললাম যে শেষবারের মতো আর একবার আমাকে সাহায্য করুন, কথা দিচ্ছি। এরপরে কখনো আপনাকে আর বিরক্ত করব না, মুক্ত করে দেব একদম আপনাকে। আচ্ছা বলুন, আপনার কি সাহায্য চাই? আমার একটা শরীর চাই। সেই শরীর আমি আমার আত্মাকে প্রবেশ করাতে পারবো। আমি সেই শরীরটাকে নিজের আয়ত্তে আনবো। তখন আর আমার কোনো কারোর সাহায্যের প্রয়োজন নাই। নিজে নিজের প্রতিশোধ নিতে পারবো, কথা দিচ্ছি। এটা শরীরটা পেলেই আমি আপনাকে মুক্ত করে দেব। আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? হ্যাঁ, আপনাকে আমি শরীর দিব কোথা থেকে? আপনি কি কোনোভাবে আমার শরীরে আপনার আত্মা প্রবেশ করাতে চাইতেন? সেটা পারলে কি আর এতক্ষণ আপনার সাথে দাঁড়িয়ে কথা বলতাম? কখন আপনার শরীরে ঢুকে যেতাম? আমি কোনো জীবিত শরীরে ঢুকতে পারবো না। আমার একটা মৃত লাশ লাগবে। কিসের লাশ? আমি এখন আপনার কোনো লাশের কথা কোনো কিছু বলতে পারবো না। আর আমি লাশই বা আনবো কীভাবে সেটা আপনি জানেন। সেটা আপনি জানেন, কিন্তু কাল অমাবস্যা রাত, কালকের মধ্যেই আমার একটা মেয়ের লাশ চাই। না হলে কিন্তু আমি আপনার কাঁচা মুশকিল, একদম বাঁচা মুশকিল করে দেবো আপনাকে। বিশ্বাস করুন, আমার পরিচিত কোনো হাসপাতাল নেই যেখান থেকে আমাকে একটা লাশ কেউ জোগাড় করে দিবে। আমি এমন কাজ করতে পারবো না। আপনি অন্য কোথাও চেষ্টা করেন। হাসপাতালের কি দরকার? আপনার বাড়ি থেকে কিছুটা দূরেই তো একটা কবরস্থান রয়েছে, সেখানে শুনেছি রোজ দুই তিনটা লাশ দাফন দেওয়া হয়। হ্যাঁ, তো আপনার বাড়িতে তো কোথাও আছে তাই না? কবরস্থানে চলে যান আপনি। সেখান থেকে একটা নতুন কবর খুঁড়ে একটা মেয়ের লাশ নিয়ে আসবেন আমার জন্য। পারবেন না? আমি এত জঘন্য কাজ কিছুতে করতে পারবো না। আপনি চলে যান এখান থেকে। না, আপনাকে এই কাজটা করতেই হবে। আমার কালকের মধ্যেই একটা মেয়ের লাশ, তাজা লাশ চাই।
মৃত মেয়েটা আর তার এইসব কথা শুনে আমার মাথা পুরো গরম হয়ে যায়। যেই আমি কবর দেখলে দিনের বেলায় রাস্তা দিয়ে পার হতাম না, হাঁটতাম না, আর সেই আমাকেই একটা মেয়ের আত্মা রাতের বেলায় কবরস্থানে গিয়ে কবর খুঁড়ে লাশ আনতে বলে। আমার পক্ষে এটা করা কিছুতে সম্ভব না। সে চাইলেও যে কোনো কিছু করুক, আমি আর তার কোনো কথা শুনতে পারবো না। ভাবতে লাগলাম তাকে কি করে এখান থেকে তাড়িয়ে দেব। হঠাৎ মনে পড়ল মেয়েটার আত্মাটা অধিশপ্ত, তাই আমার ঘরে কোরআন শরীফ থাকাতে সে প্রবেশ করতে পারেনি। তার মানে আমি যদি এখানে এখন কোরআনের কিছু আয়াত পড়ে শোনাই তাহলে সে ভয়ে চলে যাবে। এরপর আমি কোরআনের কিছু আয়াত পড়তে শুরু করি। এরপর যা ভেবেছিলাম তাই হলো। মেয়েটার আত্মা জোরে জোরে চিৎকার করতে লাগলো আর বলতে লাগলো, না, তুমি তুমি এটা করতে পারো না, তুমি এটা ঠিক করলে না, তুমি এটা ঠিক করলে না, আমাকে এখান থেকে তাড়িয়ে তুমি ঠিক কাজ করলে না, এর ফল তোমাকে ভোগ করতে হবে, তোমার পরিবারকে ভোগ করতেই হবে। এই বলে মেয়েটার আত্মা চিৎকার করতে করতে সেখান থেকে চলে গেল। আমি যেন হাফ ছেড়ে বাঁচলাম। এরপর ধরে এসে নিজের ঘরে প্রবেশ করলাম। রাতে তখন রাত অনেক হয়ে গিয়েছিল। এরপরে আমার পুরো বাড়িতে আমি একাই রয়েছি, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। এরপর হঠাৎ একটা অদ্ভুত ভয়ঙ্কর শব্দ দেখে ঘুমটা ভেঙে গেল আমার। স্বপ্নে দেখলাম আমি একটা কোদাল হাতে নিয়ে বাড়ির পাশে সেই কবরস্থানের দিকে হেঁটে যাচ্ছিলাম। এরপরে হঠাৎ একটা নতুন কবরের সামনে এসে দাঁড়ালাম। কবরটা কোদাল দিয়ে খুঁড়তে লাগলাম। কবরটা খোঁড়ার পরে একটা কাফনে মোড়া লাশ দেখতে পেলাম। ঠিক তখনই দেখলাম একটা অচেনা মেয়ের লাশ। মেয়েটা বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে রয়েছে আর ভয়ঙ্করভাবে হেসে চলেছে। আমি অনেক ভয় পেয়ে যাই। হঠাৎ কবরের ওপর থেকে কতগুলো টুপি পরার লোক কবরের ভেতরে আমার উপর মাটি ফালাচ্ছিল। এরপরে আমি কবর থেকে উঠে আসার চেষ্টা করি, কিন্তু মেয়েটার লাশটা শক্ত করে আমাকে জড়িয়ে ধরে। এরপরে আমি চিৎকার করতে থাকি, কেউ আমাকে বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, কেউ আছো। এরপরেই আমার ঘুমটা ভেঙে যায়। মাঝরাতে বাড়িটাতে একা ছিলাম, একে বিদ্যুৎ ছিল না। তারপরে আবার বাড়িতে টানা বৃষ্টি আর বজ্রপাত হচ্ছিল। তার উপর আমি আবার এত ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখলাম। আমার মনে হচ্ছিল যে আমি এখন ভয়ে মারা যাব। আমার মনে হচ্ছিল আমার ঘরে কেউ হাঁটা চলা করছে, কিন্তু এটা তো অসম্ভব, কারণ আমার বাবা মা বাড়িতে নেই আর ঘরে পবিত্র কোরআন শরীফ রয়েছে, যাতে করে ঘরে কোনো অভিশপ্ত আত্মা প্রবেশ করতে পারবে না। এরপর অনেক কষ্টে কাঁথার ভেতরে মাথা ঢুকিয়ে ভয়ে ভয়ে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা মায়ের ডাকে ঘুম ভাঙলো। বুঝলাম যে মা আর বাবা মামা বাড়ি থেকে ফিরেছে। যাই হোক, কিছুটা স্বস্তি পেলাম। এবার ঘুম থেকে উঠে চোখ খুলেই দেখি মা আমার দিকে রাগান্বিতভাবে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। এরপর মা যা বলল, তোর এটা করা উচিত হয়নি, মেয়েটা বিপদে পড়ে তোর কাছে সাহায্য চাইতে এসেছিল, তোর ওকে সাহায্য করা উচিত ছিল। আমি মায়ের কথাগুলো শুনে এক লাফে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে গেলাম আর ভাবতে লাগলাম, আমি তো মাকে কিছুই বলিনি মেয়েটার সম্পর্কে, তাহলে এটা মেয়েটার কথা জানলে বা কিভাবে। এরপর দরজার সামনে আমার বাবা আসলো। সেও বলল, বাবা, তোর এই মৃত মেয়েটার আত্মাকে সাহায্য করা উচিত ছিল। আমি আমার বাবা মায়ের কথাগুলো শুনে আঁতকে উঠলাম। আর এরা এসব কি বলছে? এরা মেয়েটা সম্পর্কে কিভাবে জানলো? আমি তো কিছুই বলিনি। আমার বাবা আর মায়ের সাথেও দেখা করছে নাকি, এই ভেবেই আমি আরো বেশি ভয় পেয়ে যাই। এরপর আমি ভয় পাই আমার মাকে বলি, কি বলছো তোমরা? এসব তোমরা জানলে কিভাবে? এরপর মা যা বললো আমি পুরো অবাক হয়ে যাই। কি বললাম মানে? তোকে খাবার টেবিলে গিয়ে খাবার খাওয়ার কথা বললাম আর তুই পাগলের মতো এইভাবে লাফিয়ে উঠলি কেন? কোনো স্বপ্ন দেখছিলি নাকি? বাবা বলল, কিরে এভাবে চিৎকার করলি কেন? আমি কিছুই বুঝলাম না। তাও তো আমার সাথে স্বাভাবিকভাবেই কথা বলছিল, তাহলে নিশ্চয়ই আমি ভুল করেছি। ভাবলাম হয়তো সারা রাত মেয়েটাকে নিয়ে চিন্তা করার কারণে সকালবেলা বাবা মায়ের স্বাভাবিক কথাটা অস্বাভাবিক লেগেছে। তারপর আমি বাবা মাকে বললাম যে আমি তাদের সাথে মজা করছিলাম এবং এরপর পরিবেশটা তাদের সামনে স্বাভাবিক করে ফেলি। আমি নিজেও ঘটনাটা স্বাভাবিকভাবে নিয়েছিলাম। ভাবলাম হয়তো আমার কথা শোনাই ভুল ছিল। এরপর নাস্তা করে বাড়ির বাইরে বের হলাম একটু হাঁটাহাঁটি করার জন্য। পথেই দেখা হয় বাল্য বন্ধু নাইমের সাথে। নাইম বলল, চল দোস্ত,
আজকে এলাকাটাতে একটু ঘুরে আসি, অনেকদিন একসাথে ঘোরা হয় না। এরপর আমরা একসাথে হাঁটতে থাকি। হঠাৎ সেই কবরস্থানের পাশেই রাস্তায় এসে দাঁড়ালাম আমরা। কবর দেখে বেশ ভিড় থেকে দেখতে পেলাম তখন। তাই বন্ধু নাইমের কাছে জানতে চাইলাম, কিরে নাইম, এত মানুষ কেন কবরস্থানে? কেউ মারা গিয়েছে নাকি? হ্যাঁ, তুই কেন জানিস না? না, কে মারা গেছে? গতকাল রাতেই একটা মেয়ের আত্মহত্যা করে মারা গিয়েছে। মেয়েটা তাদের সাথে এখানে থাকতো না, ঢাকায় থেকে লেখাপড়া করতো একটা বিশ্ববিদ্যালয়ে। হঠাৎ পরিবারের লোকদের সাথে তার অনেক ঝগড়া হয়। এরপর সে ঢাকাতেই তার রুমে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। আজ সকালে লাশটা এখানে আনা হয়েছে আর এখন দাফন করা দেওয়া হচ্ছে। ও, আমি কি মেয়েটাকে চিনতাম? মনে হয় না, কারণ মেয়েটা খুব একটা এখানে থাকতো না, কয়েক মাস পর আসতো আর সেই দিনই চলে যেত। আচ্ছা তারা, মেয়েটার ছবি আমার মোবাইলে আছে, তোকে দেখাচ্ছি। থাক, মৃত মানুষের ছবি দেখলে রাতে ঘুম হয় না, আর হবে না। ভিতর একটা আমি কি তোরে লাশের ছবি দেখাবো? আমার সাথে লাশটার ইনস্টাগ্রাম ফলো দেওয়া ছিল, সেখান থেকে ছবি দেখাচ্ছি। আচ্ছা দে। এরপর নাই মোবাইলটা বের করে আমাকে যে মেয়েটা মারা গেছে তার ছবি দেখালো। আমি মেয়েটার ছবি দেখে আঁতকে উঠলাম। আরে, এটা তো সেই মেয়ে আমি গত রাতে স্বপ্ন দেখেছিলাম কবরে। আমি গত রাত স্বপ্নে নতুন কাপড় খুঁড়ে কাফনের কাপড় সরিয়ে যে অজানা একটা মেয়ের চেহারা দেখেছিলাম, সেই মেয়েটার এই মেয়েটার ছবি একই। তার মানে এই মেয়েটার লাশে গত রাতেই স্বপ্নে আমি দেখেছিলাম। কিন্তু আমি গত রাতে স্বপ্নে হঠাৎ এই মেয়েটাকে কেন দেখেছিলাম বুঝতে পারছিলাম না। নাইম আমার আঁতকে ওঠা দেখে অবাক হয়ে যায়। কিরে মনির, কি হয়েছে? না, তেমন কিছু না, চল এখান থেকে অন্য কোথাও যাই। আমি নাইমকে কিছুই বলিনি, কারণ সে কথাগুলো বিশ্বাস করবে না এবং ব্যাপারটা নিয়ে আমার সাথে মজা করবে। এরপর আমি আর নাইমে একটা চায়ের দোকানে গিয়ে বসলাম। আমি চা খাচ্ছিলাম আর ভাবছিলাম এই কথাগুলো আমার সাথে কি হচ্ছে। একটা মৃত মেয়ে কল দিয়ে আমার সাথে কথা বলে, আবার আরেকজন মেয়ে যে রাতে মারা গেল সেই রাতেই কেন তাকে স্বপ্ন দেখলাম। আমি এই কথাগুলো চিন্তা করছিলাম, হঠাৎ একটা ভিক্ষুকে আসলো আর আমার সামনে। ভিক্ষুক আমার দিকে ভয়ঙ্করভাবে তাকিয়ে অদ্ভুতভাবে হাসতে হাসতে বলল, কিরে, কি ভাবছিস এত? মেয়েটাকে তো তোর অবশ্যই সাহায্য করা উচিত ছিল রে। তোর এখনো সময় আছে, মেয়েটাকে সাহায্য কর, নাহলে পরে বিপদে পড়বি। আমি ভিক্ষুকটার কথা শুনে অবাক হয়ে গেলাম। ভিক্ষুকটা কি করে জানলো আমি কি ভাবছি? আমি অনেকটা রেগে ভিক্ষুককে বলি, কে আপনি, আর এসব কথা আমায় কেন বলছেন? আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? হ্যাঁ। এরপর নাইম আমাকে বলল, কিরে পাগল হলি নাকি? ভিক্ষুকটার সাথে এমন ব্যবহার করছিস কেন? হ্যাঁ, পাগল হব মানে? তুই শুনলি না ভিক্ষুকটা আমাকে কি বলল? কি বললো মানে? লোকটা তোকে বললো যে লোকটার মেয়ে অসুস্থ আর লোকটা 2 দিন ধরে কিছু খায়নি, তাই সাহায্য চাইলো। আর তুই এত রেগে গেলি কেন? কি হয়েছে তোর? আমি নাইমের কথা শুনে বেশ অবাক হয়ে যাই। আমি তো ভিক্ষুকটার মুখে অন্য কোনো কথা শুনেছিলাম না। দেখলাম আশেপাশের লোকগুলো আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। এরপর নিজের ভুল বুঝতে পেরে সেই ভিক্ষুকটার কাছে ক্ষমা চেয়ে তাকে কিছু টাকা দিয়ে বিদায় করলাম। এরপর নাইম আমাকে বলল, তোর কি হয়েছে বলতো? আচ্ছা, এত অস্বাভাবিক ব্যবহার করছিস কেন? কি হয়েছে তোর? না, তেমন কিছু না রে, আজ ভালো লাগছে না, তুই থাক, আমি বাড়িতে চলে গেলাম। তারপর নাইমকে সেখানে রেখে একা একা বাড়ির পথে রওনা দেই আর ভাবতে থাকি আমি কি পাগল হয়ে গেলাম নাকি? মানুষ আমার সাথে স্বাভাবিকভাবে কথা বলে আর আমি অদ্ভুত কথা শুনি। তাহলে কি সেই মেয়েটাকে সাহায্য না করার কারণে মেয়েটার অভিশপ্ত আত্মা আমায় পাগল করে দিচ্ছে? কিন্তু আমি এখন কি করব কিছু তো বুঝতে পারছি না। এরপর বাড়িতে এসে পৌঁছালাম, জানতাম না ভেতরে মা আর বাবা রয়েছে, তাই কলিং বেল বাজালাম, তবে ভেতর থেকে কেউ দরজা খুললো না। এরপর কয়েকবার কলিং বেল বাজালাম, কিন্তু ভেতরে কারো সারা শব্দ পেলাম না। কিছুটা অবাক হলাম, আমাকে না বলে তো তারা কোথাও যায় না, আর দিনের বেলা তাদের ঘুমানোর অভ্যাস নেই, তাই মনে কিছুটা ভয়ও জেগে উঠল।
আমি ভয়ে ভয়ে মোবাইলটা বের করে বাবা আর মাকে কয়েকবার কল দিলাম, তবে তারা কেউ আমার কল ধরলো না। এরপর আমি দরজায় এসে হালকা করে ধাক্কা দিলাম, দেখলাম দরজাটা ভেতর থেকে খোলাই ছিল। তারপর আস্তে আস্তে ঘরে ঢুকতে গেলাম, পুরো ঘরটা অন্ধকার করা হয়েছে। আমি ভয়ে ভয়ে লাইটটা চালু করলাম, চালু করে যা দেখলাম আমি তা ভয়ে জোরে চিৎকার দিয়ে বললাম। আমার বাবা মা দুজনেই মেঝেতে পড়েছিল। আমি মা বাবার বলে চিৎকার করতে করতে তাদের কাছে গেলাম। এরপর দেখলাম দুজনেই অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। আমি কি করব বুঝতে পারছিলাম না। এরপর বাড়িতে এসে পৌঁছালাম, জানতাম ভেতরে মা বাবা রয়েছে, তাই কলিং বেল বাজালাম, তবে ভেতর থেকে কেউ দরজা খুললো না। এরপর কয়েকবার কলিং বেল বাজালাম, কিন্তু ভেতরে কারো সারা শব্দ পেলাম না। কিছুটা অবাক হলাম, আমাকে না বলে তো তারা কোথাও যায় না, আর দিনের বেলা তো ঘুমানোর অভ্যাসও নেই, তাই মনে কিছুটা ভয়ও জেগে উঠলো। আমি ভয়ে ভয়ে মোবাইলটা বের করে আমার বাবা মাকে কয়েকবার কল দিলাম, তবে তারা কেউই আমার কলটা ধরলো না। এরপর আমি দরজায় যেই হালকা করে ধাক্কা দিলাম, দেখলাম দরজাটার ভেতর থেকে খোলাই ছিল। তারপর আস্তে আস্তে ঘরে ঢুকে দেখলাম পুরো ঘর অন্ধকার করা রয়েছে। আমি ভয়ে ভয়ে লাইটটা চালু করতে বললাম, চালু করে যা দেখলাম আমি ভয়ে জোরে চিৎকার দিয়ে উঠলাম। আর সে আবারও সেই সাহায্য নিয়ে হাজির হয়েছে, যে কখন সাহায্য চাইবে। তার কিছুদিন পরে সেই আবারও খুনিদের খোঁজার চেষ্টা। সে বলেছিল যে যেভাবে হোক আমার আত্মার প্রতিশোধ নিতে হবে, আমাকে যারা খুন করেছে তাদের প্রতিশোধ আমার অবশ্যই নিতে হবে। তারপর সে পুলিশকে সবকিছু এক একে জানায়, আর এক একে আস্তে আস্তে সবাইকেই ধরে ফেলে যারা এর খুনের সাথে জড়িত ছিল। একজন একজন করে সবাইকেই পুলিশের কাছে জমা দেয়। পুলিশ তাদের সবাইকেই শাস্তি দেয়। তো বন্ধুরা, আমার ঘটনাটা কেমন লেগেছে তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, কারণ আপনার একটা কমেন্ট আমাকে নতুন নতুন ভয়ঙ্কর ঘটনা কালেক্ট করতে উৎসাহিত করবে। সবাই শেষ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।